আমি অরূপ সাহা, সাহা অধ্যয়নালয় এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের দ্বাদশ শ্রেণীর যে এক্সাম, সেই এক্সাম সম্পর্কিত কিছু তথ্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন ভালো করে যে সামনেই মে মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হতে চলেছে। সেই পরীক্ষার সম্পর্কিত বিভিন্ন সাজেশান আমি এক এক করে আপলোড করতে থাকছি। আজও তেমনই বাংলার সম্পূর্ণ একটা সাজেশান দেব, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশান। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বাংলা বিষয়ের সাজেশান আপনাদের সামনে সম্পূর্ণ তালিকা তুলে ধরবো। আপনারা প্রত্যেকেই সাজেশানটা ভালো করে দেখুন এবং পড়ুন। দরকার পড়লে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর দেরি করব না, সামনেই পরীক্ষা আসছে, তাই একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। সাজেশানটি ভালো করে ফলো করবেন। চলুন শুরু করা যাক। আজকে সাজেশানটা কেমন হয়েছে চলো দেখে নেওয়া যাক। দেখো, সাহা অধ্যয়নালয় এডুকেশন চ্যানেলের মধ্যে পক্ষ থেকে যে সাজেশানটা করা হয়েছে বাংলা বিষয়ের উচ্চ মাধ্যমিকে দ্বাদশ শ্রেণীর যে বাংলা বিষয়ের যে প্রশ্ন, সেই প্রশ্নর প্রথম যেটা আছে বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী, এটি প্রশ্নটি হবে সম্পূর্ণ 150 নম্বরের প্রশ্ন হবে। 150 নম্বরের 150 শব্দের মধ্যে হবে। প্রশ্নের মান থাকবে 5। 150 শব্দের মধ্যে লিখতে হবে। তা প্রথম যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে গল্প থাকছে ভাত। 3টে গল্প ছিল, তার মধ্যে একটা বাদ গেছে, কে বাছাই কে বাঁচে। তাই ভাত গল্প থেকে আমরা খুব ভালো করে করব। দুটো গল্প থেকে দুটো করলে দুটো প্রশ্ন আসবে, প্রত্যেকটা গল্প থেকে একটি করে প্রশ্ন আসবে, দুটোর মধ্যে একটি করতে হবে। আমি আর দেরি করব না, আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করব, কারণ হচ্ছে অনেক বড় সম্পূর্ণ তালিকা যেহেতু রয়েছে, সম্পূর্ণ সাজেস্টিভটা দেওয়া হয়েছে, তাই একটু ভালো করে দেখবে। কোনগুলো আমি বলছি সাজেশান স্টার মার্ক আছে, কোনটা ভালো সবথেকে গুরুত্বপূর্ণ সেটা বলে দেবো। চলো, ভাত গল্পের থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ এবছরের জন্য দেখে নেওয়া যাক। একটু বেশি দেওয়া আছে, কারণ একটা যেহেতু পরীক্ষা হবে না, সেহেতু প্রথম যেটা আছে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল? প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু সুপারস্টার প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। একটু ভালো করে দেখবে। দাঁতগুলো বের করে সে কামটির মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এই রূপ আচরণ করেছিল, তার এইরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এটি খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এবছর আসতে পারে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর যে প্রশ্ন আছে, ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, টেবিল স্টার প্রশ্ন একটা। তার পরবর্তী যেটা আছে, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কার সর্বনাশ এবং সর্বনাশের বহরখানার পরিচয় দাও। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যে প্রশ্নটা আছে, এই সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? পরবর্তী যেটা আছে, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসব আসল বাধা খুঁজতে যেতে পারে না কেন? আসল বাধা কোথায় কিভাবে থেকে যায়? পরবর্তী যেটা আছে, লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। লোকটাকে তার চাহনি বড় বউয়ের ভালো লাগেনি কেন? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর যে প্রশ্ন আছে, বাসিনী এনেছে বাদায় থাকে, অথচ ভাতের আঙিকে এতখানি। বাসিনীকে, সে কাকে এনেছে, তার ভাতের আহিনকে এতখানি কেন? এই যে 8টা প্রশ্ন আছে, তার মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে হচ্ছে এই প্রশ্নটা। এইটা, দুয়েরটা,
তিনটা মোটামুটি চারটা, আর হচ্ছে শেষেরটা 8 নম্বরটা। তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে একবার ফলো করবে, ভালো করে মুখস্থ করে যেও। পরবর্তী যেটা আছে ভারতবর্ষে, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। এখানে আমি 5খানা প্রশ্ন দিয়েছি, দেখো 5টা প্রশ্ন কী কী। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? পরবর্তী দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা এরূপ কথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পর কি ঘটল? পরবর্তী যেটা আছে, সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এই ভাত গল্পে বুড়ি সম্পর্কিত প্রশ্ন কিন্তু একটা আসতে পারে, কারণ এই ভাত গল্পে কেন্দ্রবিন্দুতে ভারতবর্ষের গল্পে ভারতবর্ষের গল্পে বুড়ি সম্পর্কে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। কারণ বুড়িকে কেন্দ্র করে কিন্তু এই ভাত গল্পটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তাই ভারতবর্ষটাই খুব গুরুত্বপূর্ণ। এই বুড়ির চরিত্রটা বা এই আমি কি তা দেখতে পাচ্ছিস না, এই প্রশ্নটা, 5টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই ফলো করো। তবে এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী, রূপনারায়ণের কুলে থেকে কবিতা। শিকার কবিতাটা তোমাদের পরীক্ষা হবে না, তাই শিকার কবিতাটা এখানে বাদ দেওয়া হয়েছে। বাদ বাকি 4টে থেকেই প্রশ্ন দেওয়া আছে। দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। পরবর্তী যেটা আছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন? কবির দেখার স্বরূপ উদ্ঘাটন করো। পরবর্তী যেটা আছে, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন? অথবা একটা প্রশ্ন আছে, একই প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, এখানে কবির মনোভাবকে যে বিবর্তনের ছবি পাওয়া যায় তা উল্লেখ করো। এরপরে যে প্রশ্ন আছে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? এখানে দেখো, এই যে কটা প্রশ্নের কথা বলা হলো, যে কটা দেওয়া আছে, এদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 6 প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সত্য যে কঠিন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো একটু ভালো করে ফলো করো। এবারে পরবর্তী যেটা আছে, মহুয়ার দেশ থেকে। মহুয়ার দেশ থেকে 2খানা দেওয়া আছে, আরও 2টো করলে আশা করি মনে হয় ভালো হবে, কিন্তু এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এটা বানানটা ভুল আছে, এটা কাদের হবে। কাদের কি কারণে ক্লান্তি, সেই ক্লান্তি কিভাবে দূরীভূত হতে পারে বলে কবি মনে করেন। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? পরবর্তী, আমি দেখি কবিতায়
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। সবুজের অনটন ঘটে কি কি কারণে? কবি কিভাবে এই রোগ থেকে মুক্ত হওয়ার পথ দেখিয়েছেন? অথবা দিয়ে একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ কি? এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন? বানানটা ভুল আছে, হ্যাঁ, একটু ভুল আছে বানানটা, একটু দেখবে। হ্যাঁ, এটা বলেছেন হবে। হ্যাঁ, কবি কি করতে বলেছেন, কি করতে বলেছেন। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, চোখ তো সবুজ চায়। এই মন্তব্যের আলোকে গাছের প্রতি কবির মমত্ব বোধ কিভাবে প্রকাশিত হয়েছে তা আমি দেখি কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। আমার দরকার শুধু গাছ দেখা, বক্তা কি তার গাছ দেখা দরকার কেন? এরপরে ক্রন্দনতা জননীর পাশে, এখানে থেকে যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক একটা। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? উদ্ধৃতিটি কার লেখা, কোন কবিতার অংশ? ভালোবাসা, সমাজ, মূল্যবোধের কথা কবি কেন বলেছেন, আলোচনা করো। তারপরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি তা পারি না। কে পারেন না? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করছে তা কবিতা অবলম্বনে লেখো। 3 নম্বর প্রশ্নটা আছে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবির এই মন্তব্যটা আড়ালে কোন গভীর সত্য লুকিয়ে আছে তা লেখো। এবারে যেটা আছে সেটা হচ্ছে, ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এরপরে পরবর্তী যে প্রশ্ন আছে, ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত? আলোচ্য কবিতায় বক্তা কিভাবে ক্রন্দনরতা জননীর চোখের জল মোছাতে চেয়েছেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে 4টে কবিতা দেওয়া হয়েছে, এখান থেকে এই 4টে কবিতার মধ্যে দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন আসবে, দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন আসবে, যে কোনো একটি উত্তর করতে হবে। তা আমি মোটামুটি কয়েকটা প্রশ্ন দিয়েছি, যেগুলো দেখে তোমরা করো। আশা করি তোমাদের উপকারে আসবে এবং পরীক্ষায়ও কমন পাবে। যদি সবাই ঠিকঠাক করে যাও তাহলে অবশ্যই কমন পাবে। আর আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও এবং প্রথমেই দেখতে পারো। এর একটা লাস্ট মিনিট সাজেশান আমি পরীক্ষার 1 মাস আগে ছাড়বো, লাস্ট মিনিট, অর্থাৎ তখন এতগুলো করে থাকবে না, দুটো করে থাকবে হয়তো। চলো পরবর্তী আমি দেখে নেওয়া যাক বিভাব নাটক থেকে। দুটো নাটক আছে, বিভাগ আর নামের দ্বীপ। বিভাগ থেকে যে প্রশ্ন করা দেওয়া হয়েছে, দেখো, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটি কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল? এই একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি। বক্তা কি ভেবেচিন্তে কি পেঁয়াজ বের করা হয়েছিল, সেই পেঁয়াজের বুদ্ধিটা কিভাবে এসেছিল? এবারে পরবর্তী যে প্রশ্ন আছে, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? পরবর্তী যেটা আছে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? পরবর্তী, বিভাগ নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 5 নম্বর, বিভাগ কথাটির সাধারণ অর্থ কী? বিভাগ নাটকটি নামকরণের কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো।
এই মোট 5খানা প্রশ্ন বিভাগ থেকে দেওয়া হয়েছে। নাটকটা ভালো করে পড়বে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা খুঁটে খুঁটে পড়বে, অর্থটা বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে যে কোনো প্রশ্নই আসুন কেন তার মধ্যেই থেকেই তোমরা সব উত্তর করতে পারবে এবং বেটার হবে। নানা রঙের দিন, প্রথম যে প্রশ্ন আছে, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, কোনটি বাজে কথা, তাতে বিশ্বাস না হওয়ার কারণ বুঝিয়ে দাও। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা কিভাবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সামনে ফাঁস হয়ে গিয়েছিল। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে অথবা দিয়ে প্রশ্ন যেটা আছে। পরবর্তী অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, ওই একই প্রশ্নের, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল। এখানে খুঁটাটা পড়েনি, হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ। পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল। এবারে দেখো 2 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য লেখো। তার পরবর্তী, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের বিশ্লেষণ করো। তার পরবর্তী, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন। বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর যেটা আছে, আমি বলছি রজনী চাটুর্যে মরবে না, বক্তাকে তিনি কেন মনে করেছেন রজনী চাটুর্যে মরবে না। এই যে প্রশ্ন কটা দেওয়া হয়েছে 5খানা প্রশ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই বাছাই করে অনেক ভেবেচিন্তে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আশা করব তোমরা এই প্রশ্নগুলো খুঁটে খুঁটে পড়বে এবং সঙ্গে গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ যেগুলোই তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু খুঁটে খুঁটে টেক্সট পড়বে। টেক্সট পড়লে তাহলে কোনো সাজেস্টিভ বই বা সহায়িকা বইও দেখতে লাগে না, নিজেরা খুব সুন্দর করে উত্তর দিতে পারবে। তবে একটু বুঝে পড়ো। এই দুটো নাটকের মধ্যে একটি করে প্রশ্ন আসবে, বিভাগ থেকে একটা আসবে, নানা রঙের দিন থেকে একটা আসবে। যে কোনো একটি নাটক উত্তর করতে হবে, একটি নাটক থেকে উত্তরটা করতে হবে। সুতরাং দুটোর মধ্যে একটা লিখতে হবে আমাদের। এবারে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর অলৌকিক। সেম এই যে পড়তে জানা মজুরের প্রশ্ন, এখান থেকে একটি প্রশ্ন থাকবে, আর অলৌকিক থেকে একটি প্রশ্ন থাকবে। যে কোনো একটি উত্তর দিতে হবে এই দুটোর মধ্যে থেকে। তাহলে দেখে না যাক যে প্রশ্নটা কেমন করেছি তোমাদের জন্য। দেখো প্রথম প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনার পরিচয় দাও। তারপরে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারণে কবির ইতিহাস চেতনার কী পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, গদে নিপাত, এখানে গদের হয়ে গেছে, এটা গলদের, ল হবে, গলদের, গলদের নিপাত করেছিল সিজার, সিজারের পরিচয় দাও। তিনি কি একাই গলদের নিপাত করেছিলেন, এখানে ল আসবে, ঠিক আছে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি, আলেকজান্ডার কে ছিলেন, একলাই না কি বলতে কবি কি বুঝিয়েছেন। পরবর্তী, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি, আর্মাডা যখন ডুবেছিল, আর্মাডা কখন ডুবেছিল, আর যখন সে ডুবেছিল তখন কি হয়েছিল। পরবর্তী এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কত সব খবর, কত সব প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কীভাবে সেই সব খবর আর প্রশ্ন উচ্চারিত হয়েছে। এবারে অলৌকিক, অলৌকিক যদি কেউ ভালো করে যায় তাহলে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে বড় প্রশ্ন লেখার প্রয়োজন লাগে না। কারণ অলৌকিক হচ্ছে দুটো ঘটনাকে যুক্ত করে
এই নাটকটি এই যে রচনাটি রচিত হয়েছে, প্রবন্ধটি। অলৌকিক গল্পের অলৌকিকের মধ্যে যে প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে, এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। গল্পটা মনে পড়লে হাসি পেত। কোন গল্পকে স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে পড়লে কেন হাসি পেত? পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটি বর্ণনা দাও। এখানে দেখো, পরবর্তী 4 নম্বর যে প্রশ্ন আছে, চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনার বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি বর্ণনা করো বা সংক্ষেপে লেখো। পরবর্তী 5 নম্বর যে প্রশ্ন আছে, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল? তারপরে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। নিরঙ্কার ধ্বনিটি কি? সেই ধ্বনির ফলে কি অলৌকিক ঘটনা ঘটেছিল? এই যে মোট প্রশ্ন কটা, এর থেকে একটা প্রশ্ন আসবে, একটা কিন্তু অবশ্যই লিখতে হবে। প্রত্যেকটা খুব ভালো করে পড়ে। অলৌকিকটা দুটো গল্প আছে আলাদা আলাদা, সেই দুটো গল্প জুড়ে একটা হয়েছে অলৌকিক। একটা হচ্ছে সাকার কাহিনী, একটা হচ্ছে মর্দানা, গুরু নানক তার শিষ্য মর্দানার জলপানের কাহিনী বা বলিকান্ধারী কাহিনী। দুটো ঘটনা সংযুক্ত হয়ে এই অলৌকিকটা সৃষ্টি হয়েছে। এবারে আমার বাংলা। এখান থেকে তো কোনো প্রশ্ন থাকে না, শুধুমাত্র বড় প্রশ্ন 5 নম্বরে 2খানা থাকে। এখানে কি প্রশ্ন আছে চলো দেখানো যাক। তাহলে যেটা বললাম, এখান থেকে দুটো একটি কিন্তু লিখতে হবে কিন্তু একটা। 5টা এই যে আমার বাংলা প্রবন্ধে 5খানা প্রবন্ধের 5টা হচ্ছে ভাগ আছে, 5টা প্রবন্ধ আছে আমার বাংলা থেকে, গ্রন্থ থেকে। একটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে, হাত বাড়াও, ছাতির বদলে হাদি, কলের কলকাতা, আর মেঘের গায়ে জেলখানা। এর মধ্যে আমি 3টে থেকে দিয়েছি, কলের কলকাতা তো পরীক্ষা হবে না, সুতরাং 3খানা থেকে দেওয়া হয়েছে। দেখো, গাঢ় পাহাড়ের নিচে থেকে যে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এর থেকেই কিন্তু কমনে চলে আসবে। পাহাড়ি গাঢ়রা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজত। হাজত কথার অর্থ কি? এটা হচ্ছে হাজত না হাজং হবে। কারা কেন তাদের এইরূপ নামকরণ করেন? হাজংদের পরিচয় দেন। এটা হচ্ছে কার বরিঞ্জ খণ্ডিত হবে। চলো, প্রিন্টিং মিস্টেক আছে। পরবর্তী যে প্রশ্ন আছে 2 নম্বরে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? পরবর্তী আছে, কিন্তু হাতিবিগার আর চলল না। হাতিবিগার আইন কি? তা আর চলল না কেন? পরবর্তী প্রশ্ন হচ্ছে, গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে 4টে প্রশ্ন আছে, খুব ভালো করে তোমরা করো, আর বেশি দিন সময় নেই। এবারে হাত বাড়াও থেকে, সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে। সেই সব খুনিদের শনাক্ত করছে। এটা শনাক্ত, সে শনাক্ত, এটা আলাদা হবে, সেটা আলাদা হবে, সে শনাক্ত করছে। কে শনাক্ত করছে? কাদের কেন খুনি বলা হয়েছে? পরবর্তী যেটা আছে, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, সেটা এর অথবা একই প্রশ্ন। সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। এখানে খুনিদের বলতে কাদের কথা বলা হয়েছে বা বুঝিয়েছেন লেখক, কাদের বুঝিয়েছেন? সে শনাক্ত করছে বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন, তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? এর পরবর্তী যে প্রশ্ন আছে, সেই দুটি উজ্জ্বল চোখ শান্তি চায়। কোন চোখের কথা বলা হয়েছে? সে কী রূপ শান্তি চায়? ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক কি উপলব্ধিতে উপনীত হয়েছেন?
পরবর্তী আছে যেটা অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়, কার কথা বলা হয়েছে? লেখক তাকে কিভাবে এবং কেন সাহায্য করতে বলেছেন? এবার আছে যেটা আছে ছাতির বদলে হাতি থেকে। তাতে চিংম্যানের চোখ কপালে উঠল। চিংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি? অথবা দিয়ে আছে আরেকটা প্রশ্ন, চিংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল। চিংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, নতুন ছাতি মাথায় দিয়ে মহাফূর্তিতে বাড়ির দিকে সে চলল, কার কথা বলা হয়েছে? সে নতুন ছাতি কিভাবে পেল? এবারে 5 নম্বর আছে, এদিকে আর একরকম এর প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা কি, কিভাবে এই প্রথার অবসান ঘটেছিল? এর পরবর্তী প্রশ্ন, ছিল জোরদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন। শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এর চেয়ে প্রবন্ধ, 4টে প্রবন্ধ থেকে মধ্যে আমি 5টা প্রবন্ধের মধ্যে একটা পরীক্ষা হবে না, আর একটাতে আমি দিইনি, বাদ বাকি 3খানা থেকে আমি তোমাদের জন্য বাছাই করেছি। দেখো তোমরা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে। নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, কারণ অনেকের যেহেতু অনলাইন ক্লাস হয়েছে, ভালোভাবে ক্লাস হয়নি, অনেকেরই সমস্যার মধ্যে পড়েছে, অনেকে টিউশন নেয়নি, তাই অনেকেরই এই প্রশ্নগুলোর প্রয়োজন আছে। তাই অবশ্যই তোমরা বন্ধুদেরকে সাহায্য করো, শেয়ার করো বেশি করে, যাতে বন্ধুরা সাজেশানটা পেতে পারে, তারা আগে থেকেই মুখস্থ করে রেডি করে ফেলতে পারে। প্রত্যেকের উপকার আসবে প্রশ্নগুলি। তাই বন্ধুদের অবশ্যই শেয়ার করো আর লাইক কমেন্ট করো, তাতে আমার একটু উৎসাহ বাড়ে যে তোমরা এগুলো দেখছো, পড়ছো এবং ভালো লাগছে। কমেন্ট করো, আর খারাপ লাগলে আনলাইক করে দিও, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু লাইক বা আনলাইক কিছু করো। আরও যদি কিছু সাজেশান লাগে সেগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমার তৈরি করতে যে কষ্টটা হয় সেই কষ্টটা মালুম হয় না, ভালো লাগে আরও ভালো তথ্য তোমাদের সামনে তুলে ধরতে। চলো এবারে আমরা সাহিত্য ইতিহাসের যে বইটা আছে সেই সাহিত্য ইতিহাসের বই থেকে আমাদের মোট যে প্রশ্নগুলো আসবে এখান থেকে 2খানা যে প্রশ্ন হবে সেই 2টো প্রশ্ন আজকে দেব। 4টে পরীক্ষা আসবে এই বাঙালি শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে 4টে প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। আমাদের গানের ধারা থেকে কোনো রকমই প্রশ্ন থাকছে না, সুতরাং বাদবাকি থেকে আমরা করব। দেখো প্রথমে দেখছি চলচ্চিত্রের ধারা। এই চলচ্চিত্রের ধারা থেকে আমি 5খানা প্রশ্ন বাছাই করেছি। দেখো প্রথম আছে, চলচ্চিত্র পরিচালক রূপে তপন সিংহের কৃতিত্ব আলোচনা করো। এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পরবর্তী আছে, বাংলার চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। তারপরে যেটা আছে, বাংলার চলচ্চিত্রের ইতিহাসে মডার্ন থিয়েটার বা মডার্ন থিয়েটার ও নিউ থিয়েটার্সের অবদান আলোচনা করে। এটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর আছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা। এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা এক বছর ছাড়াছাড়ি আসছে। পরবর্তী যেটা আছে, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। এর পরবর্তী আছে বাংলার বিজ্ঞান চর্চা। এখান থেকে 5খানা প্রশ্ন দেওয়া হয়েছে, দেখে নাও। প্রথম আছে, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন সরকারের অবদান। ডাক্তার, ঠিক আছে, ডক্টর নীলরতন সরকারের অবদান আলোচনা করো। তারপরটা আছে, বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা। এই একমাত্র মহিলা চিকিৎসক সম্পর্কে আমাদের পাঠ্যে রয়েছে, তাই এটাও খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যেটা আছে, চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন আছে, বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। পরবর্তী আছে, বিজ্ঞান চর্চা ও গবেষণার ইতিহাসে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এই ছিল মোট বিজ্ঞান চর্চা থেকে মোট 5খানা প্রশ্ন। এবার ক্রীড়া সংস্কৃতি থেকে প্রশ্ন। ক্রীড়া সংস্কৃতি থেকে যে প্রশ্ন করা দেওয়া হয়েছে,
কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী আছে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে। এই খেলার বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর যেটা আছে বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে ব্রতচারীর অবদান আলোচনা করো। তারপরে বাঙালির ক্রীড়া ইতিহাসে, এটা ভুল আছে, করা আছে, ক্রীড়ার ইতিহাসে কবাডির অবদান আলোচনা করো। এবার চলো ভাষা থেকে। ভাষা থেকে একটি প্রশ্ন আসবে। দেখো ভাষা থেকে যে প্রশ্ন করা দেওয়া হয়েছে 5 নম্বরে একটাই প্রশ্ন করতে হবে, দুটো প্রশ্ন পরীক্ষা আসবে, একটা করতে হবে, লিখতে হবে তোমাদের। এখান থেকে ভাষা থেকে প্রথমে আছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। প্রথম যেটা প্রশ্ন আছে ভাষাবিজ্ঞানের ধারাকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয় ও কী কী? যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তী ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। পরবর্তী শৈলী বিজ্ঞানের কাজ কী? শৈলী বিজ্ঞানের প্রথাগত ভাগ সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে শৈলী বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব থেকে যে প্রশ্ন করে দেওয়া আছে, দুটো প্রশ্ন দিয়েছি দেখো। উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। আর পরবর্তী আরেকটা যে প্রশ্ন দেওয়া আছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে? অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। রূপতত্ত্ব থেকে যে প্রশ্ন দেওয়া আছে প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। আর রূপিমের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। যদি রূপিমের শ্রেণীবিভাগটা সঠিকভাবে করা যায় তাহলে এখান থেকে যত রকমের প্রশ্ন আসে না কেন উত্তর তোমরা করতে পারবে, কারণ রূপিমের অনেকগুলো ভাগ আছে, সেই ভাগ থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। হ্যাঁ, বদ্ধরূপিম, মুক্তরূপিম সম্পর্কে আলোচনা করো, তাও রূপিমের শ্রেণীবিভাগের মধ্যেই পড়ে। আর আছে মুন্ডমাল শব্দ আছে, এটা একটু দেখবে, একটু মুন্ডমাল শব্দটা দেখে নেবে, মুন্ডমাল শব্দ কী সেই সম্পর্কে আলোচনা করো। চলো পরবর্তী যেটা হচ্ছে বাক্যতত্ত্ব থেকে। শব্দতত্ত্ব থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি, কারণ শব্দতত্ত্ব থেকে কোনো প্রশ্নই আসবে না। তাই বাক্যতত্ত্ব থেকে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। একটা গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। অথবা দিয়ে আছে একটা প্রশ্ন দেখো গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখো এই প্রশ্নটা। এবার প্রকাশভঙ্গিগত ও অর্থগত দিক থেকে বাংলা বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। তবে এখানে যে প্রশ্ন কটা আছে তার মধ্যে তোমরা এই বাক্যতত্ত্বে 1 নম্বরটা বাক্যের গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী, যে কোনো এক প্রকার সম্পর্কে আলোচনা করো, রূপিমের শ্রেণীবিভাগ, আর এই অবিভাজ্য ধ্বনিটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখো। আর হচ্ছে এই ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখার 1 নম্বর প্রশ্নটা, এটাও খুব ভালো করে দেখো। এই ছিল আজকে টোটাল যে 2021 সালে 2022 মে মাসে যে পরীক্ষা হতে চলেছে তার সম্পূর্ণ বাংলা বিভাগের, অর্থাৎ বাংলার দ্বাদশ শ্রেণীর বাংলার সম্পূর্ণ সাজেশান আজকে তোমাদের সামনে তুলে দিলাম। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একটু ভালো করে মুখস্থ করে রেখো। একটু বেশি দেওয়া আছে যদিও, তাই একটু ভালো করে তোমরা আগে থেকেই মুখস্থ করে নিও এই প্রশ্নগুলো। আর লাস্ট মিনিটে আমি একটা সাজেশান দেবো বাংলা বিষয়ের বা অন্য বিষয়ের, ইতিহাসের, রাষ্ট্রবিজ্ঞানের, সমস্ত বিষয়ের দেবো। তবে লাস্ট মিনিট সাজেশানটা দেবো আমি 1 মাস আগে। তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো এবং অল করে রেখো, যাতে আমি যখনই নতুন কোনো সাজেশান দেবো তখন তোমরা সঙ্গে দ্রুততার সহিত সেইটা ভিডিওটা দেখতে পারো। সবাই ভালো থাকবে, সকলের শুভকামনা রইল। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও
শীঘ্রই আসছে।